দর্শক আমন্ত্রণ যমুনা আই ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। চলছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। 100 বছরের রীতি মেনে গোপনীয়তার সাথে নির্বাচন করা হবে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। ফিলিস্তিন জুড়ে শোক ও প্রার্থনা। অন্যদিকে ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। সানা সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চলছেই। বেসামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকান জানিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস। 1 মাস চিকিৎসা নেয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। চলছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। এরই মধ্যে আলোচনা চলছে কে হতে পারেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। 100 বছরের প্রাচীন রীতি মেনেই অত্যন্ত গোপনীয়তার সাথে নির্বাচন করা হয় পোপ। আর পুরো প্রক্রিয়া চলাকালে কনক্লেভে অবস্থান করেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা। ফলে চূড়ান্ত নির্বাচনের আগে পর্যন্ত সুযোগ থাকে না সম্ভাব্য তালিকায় কে কে রয়েছেন তা জানার। কয়েকশো বছর ধরে প্রাচীন ধর্মীয় রীতি মেনেই ক্যাথলিকরা বেছে নেন প্রধান ধর্মীয় গুরুকে। আর এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজ অব কার্ডিনালস নামে পরিচিত ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা। সরাসরি পোপ কর্তৃক নিযুক্ত এই কার্ডিনালদের সকলেই পুরুষ। নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই কার্ডিনালরাই চার্চের সব দায়িত্ব পালন করে থাকেন। নিয়ম অনুযায়ী পোপ মারা গেলে বা পদত্যাগ করলে কার্ডিনালরা জরুরি বৈঠকে বসেন। এরপর শুরু হয় ভোটদান। সিস্টিন চ্যাপেলের ভেতরে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এ সময় কার্ডিনালরা নির্দিষ্ট ঘরে অবস্থান করেন। বাইরের পৃথিবীর সাথে বিচ্ছিন্ন থাকে যোগাযোগ। অত্যন্ত গোপনীয় এ প্রক্রিয়াকে বলা হয় কনক্লেভ। নির্বাচনের অগ্রগতি বোঝা যায় ধোঁয়ার রং দেখে। প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। চিমনিতে কালো ধোঁয়া দেখা গেলে বোঝা যায় এখনও নির্বাচিত হননি নতুন পোপ। সাদা ধোঁয়ার অর্থ নির্বাচিত হয়েছেন ক্যাথলিকদের নতুন ধর্মীয় নেতা। এর ঘণ্টাখানেকের মধ্যেই ঐতিহ্যবাহী পোশাকে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় দেখা যায় নতুন পোপকে। জনসম্মুখে তার নাম ঘোষণা করেন একজন কার্ডিনাল। বর্তমানে ভ্যাটিকানে ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন মোট 252 জন, যাদের মধ্যে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন 135 জন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নিয়মিত গাজার মানুষের খোঁজ নিয়েছেন সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস। প্রায় প্রতিদিন ফোন দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার গির্জায়। মৃত্যুর ঠিক আগের দিন শেষ ভাষণেও প্রার্থনা করেছেন ফিলিস্তিনিদের শান্তির জন্য। বরাবরই গাজার পক্ষে সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস। আর সে কারণেই দুর্নাম কুড়িয়েছেন ইহুদি বিদ্বেষী হিসেবে। পোপের মৃত্যুতে গাজাবাসী সহ ফিলিস্তিনরা যখন প্রার্থনা করছেন, ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের দেয়া শেষ ভাষণ। মৃত্যুর একদিন আগে দেয়া সেই বার্তায়ও ছিল গাজার মানুষের জন্য প্রার্থনা, উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান আর দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা।
il messaggio. পোপের মৃত্যুর পর গাজার গির্জার 2 যাজকের সাথে এই ভিডিও কল প্রকাশ করেছে ভ্যাটিকান নিউজ। মৃত্যুর 2 দিন আগে শনিবার সন্ধ্যার কথোপকথনের দৃশ্য। কেমন আছেন, খাদ্য সংকটের মাঝে ফিলিস্তিনিরা কি খাচ্ছেন, এসব প্রশ্ন করেন প্রয়াত পোপ ফ্রান্সিস। কুশল বিনিময়ের পাশাপাশি হাসি ঠাট্টাও করেন। গাজার হলি ফ্যামিলি চার্চের যাজক ফাদার গ্যাব্রিয়েল জানান, 1.5 বছর ধরে প্রায় প্রতি সন্ধ্যায় তাদের খোঁজ খবর নিয়েছেন পোপ। তিনি আমাদের কৃতিত্বের ছায়া দিয়েছিলেন। সব কাজের মধ্যেও 1.5 বছর ধরে নিয়মিত আমাদের ফোন করেছেন, শান্তির জন্য প্রার্থনা করেছেন, গাজার মানুষ সহ সব ফিলিস্তিনির জন্য প্রার্থনা করেছেন। গাজা, জেরুজালেম, বেথলেহেম সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা। প্রয়াত পোপের অবদানের কথা স্মরণ করেন মুসলিমরাও। তিনি ফিলিস্তিনিদের যুদ্ধের শেষ চেয়েছিলেন, আর সে প্রার্থনা করে গেছেন, অর্থ সংগ্রহ করে গাজার মানুষের জন্য পাঠাতেন। তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্বজুড়ে আমাদের কথা বলেছেন তা প্রশংসনীয়। ভ্যাটিকানের পরবর্তী প্রধানও তার মতো মানবতা আর শান্তির পক্ষে থাকবেন বলে প্রত্যাশা রাখি। গাজা সহ ফিলিস্তিনে যখন পোপ ফ্রান্সিসের জন্য শোক আর প্রার্থনা চলছে, ইসরায়েলে ভিন্ন চিত্র। পোপকে ইহুদি বিদ্বেষে আখ্যা দিয়ে দেদার্সের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পোপের মৃত্যুতে কিছু জায়গায় ইসরায়েলিদের উল্লাসের খবরও পাওয়া গেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন বলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়াই উচিত নয় ইসরায়েলি নেতাদের, চলছে এমন প্রচারণাও। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 25 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে হয়েছে এই প্রাণহানি। দক্ষিণ ও উত্তর গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বিমান হামলার পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। দক্ষিণের রাফা শহরে ড্রোন হামলায় প্রাণ গেছে 2 জনের। জাবালিয়ায় শরণার্থী শিবিরে 1 নারী ও শিশু সহ মৃত্যু হয়েছে 5 ফিলিস্তিনের। এছাড়া খান ইউনিসে একাধিক হামলায় আগুন লেগে দগ্ধ হয়ে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে নতুন প্রস্তাবে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রসঙ্গও রয়েছে। কায়রোয় আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশ এবং আলোচক দলের প্রধান খলিল আল হায়া। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। সম্প্রতি ইসরায়েলের দেয়া আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। সেখানে 6 সপ্তাহ যুদ্ধবিরতির বিনিময়ে ফিলিস্তিনি সংগঠনটির নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়। গত মাসেই ইসরায়েলের আগ্রাসনে ভেস্তে যায় যুদ্ধবিরতি চুক্তি। গাজায় সাংবাদিকতা করছে 11 বছর বয়সী শিশু সুমাইয়া উষা। 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 200 সাংবাদিক, কিন্তু মৃত্যু ভয়ও দমাতে পারেনি ছোট্ট সুমাইয়াকে। মাতৃভূমি ও মানুষের দুঃখ দুর্দশা বিশ্বের সামনে সে তুলে ধরছে নির্দ্বিধায়। সুমাইয়া উষা ছোট্ট একটি মেয়ে, কিন্তু দায়িত্ব পালন করছে একজন পেশাদার সাংবাদিকের মতো। নিচ্ছে সাক্ষাৎকার, তুলে ধরছে গাজার যুদ্ধবিধ্বস্ত জনজীবন, সাধারণ মানুষের অন্তহীন কষ্ট আর অসহায়ত্ব। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে থেকেই সুমাইয়ার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার, কিন্তু জন্মভূমির ভয়াবহ সংকট মাত্র 11 বছর বয়সেই তাকে ঠেলে দেয় বাস্তবতার ময়দানে। শুরুতে পরিবার দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত মেয়ের ইচ্ছার কাছে হার মানেন মা বাবা। বরং বাবা নিজেই এখন মেয়েকে সহায়তা করছেন স্ক্রিপ্ট লিখতে। ছোটবেলা থেকেই আমি সাংবাদিক হতে চাইতাম, তাদেরকে নকল করতাম। এখন আমি নিজেই সাংবাদিকতা করছি। এটা বিশ্বের সামনে আমার নিজেকে প্রমাণের সুযোগ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 200 সাংবাদিক। সুমাইয়া জানে তার কাজে ঝুঁকি আছে, যে কোনো মুহূর্তে হতে পারে টার্গেট, তবু ভয় নেই তার চোখে। 2022 সালের মে মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন আল জাজিরা সাংবাদিক শিরিন আবু আকলে। তার সাহসিকতা থেকেই অনুপ্রেরণা খোঁজে ছোট্ট এই প্রতিবেদক।
সুমাইয়ার মতো সাহসী প্রজন্মের হাত ধরেই মুক্ত হবে ফিলিস্তিন, এমনটিই আশা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। এবার একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি $2.2 বিলিয়ন তহবিল স্থগিতকে বেআইনি আখ্যা দেওয়া হয়। ইসরায়েল বিরোধী শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সাথে হার্ভার্ড কর্তৃপক্ষের বিবাদ পৌঁছেছে চরমে। সবশেষ দেশটির শিক্ষা কার্যক্রম বৈচিত্র্যপূর্ণ কিনা তা নিশ্চিতে তত্ত্বাবধায়ক নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়টি, যার জেরে নতুন করে $9 বিলিয়ন ফেডারেল তহবিল পুনর্বিবেচনার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ ঠেকানোর অজুহাতে ক্ষমতায় যাওয়ার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপর একগুচ্ছ নীতিমালা চাপিয়ে দেন ট্রাম্প, যা মানতে নারাজ হার্ভার্ড। ইসরায়েলে ক্রমেই তীব্র হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। সোমবারও তেল আবিব জুড়ে আন্দোলন করেছে শত শত ইসরায়েলি। তাদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। পাশাপাশি জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির দাবি তোলেন বিক্ষোভকারীরা। এ সময় সড়ক থেকে বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পরে পুলিশের সাথে হয় সংঘর্ষ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে। প্রথমে জিম্মিদের মুক্তির দাবিতে সাধারণ ইসরায়েলিরা সড়কে সড়কে অবস্থান নিলেও এখন তার রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। 27 ফরাসি আইন প্রণেতার ভিসা বাতিল করেছে ইসরায়েল। ফরাসি গণমাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে এই তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, তাদের পূর্ব নির্ধারিত ইসরায়েল সফরের 2 দিন আগে ভিসা বাতিল করা হয়েছে। 27 আইন প্রণেতার সবাই বামপন্থী রাজনীতির সাথে জড়িত। তেল আবিবের দাবি, দেশটির প্রচলিত আইনে রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জুন মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যার জেরে ফ্রান্সের সাথে সম্পর্কে তিক্ততা বেড়েছে তেল আবিবের। সানায় হামলার রেশ কাটতে না কাটতেই আবারও ইয়েমেনে বেসামরিকদের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানার পাশাপাশি মারিব প্রদেশ এবং লোহিত সাগর তীরবর্তী কামারান অঞ্চলে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে রোববারের হামলায় নিহতদের সবাই বেসামরিক বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সানার একটি বাজারে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। অক্ষত নেই কোনো স্থাপনাই। মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সব ভবন। কোনোটি ধসে পড়েছে পুরোপুরি, আবার কোনোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ধ্বংস হয়েছে বহু যানবাহনও। হুতি বিদ্রোহীরা বলছে, একটি বাজার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। রাত 10টার দিকে হামলা হয়। তখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আমরা বিমানের শব্দ শুনি, তারপর মিসাইল হামলা হয়। অবশ্যই এটা অপরাধ। হঠাৎ করে ক্ষেপণাস্ত্র এসে বিস্ফোরিত হয় আমাদের বাড়ির উপর। আমার ছেলে তখন বাইরে ছিল। পরে তাদের খুঁজে বের করি। সোমবারও চালানো হয় বিমান হামলা। ইয়েমেনের বিভিন্ন গণমাধ্যম বলছে, রাজধানী সানার পাশাপাশি লোহিত সাগর তীরবর্তী কামারান প্রদেশে চলে অভিযান। এর পাশাপাশি মারিব প্রদেশের 3 জেলায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল 1 মাসে মার্কিন হামলায় অন্তত 500 হুতি সদস্য নিহত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের এআই ভিডিও নিয়ে চলছে তোলপাড়। সম্প্রতি একটি উগ্র ডানপন্থী ইসরায়েলি গোষ্ঠী ওই ভিডিও প্রচার করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় ভিডিওটি, যাতে দেখা যায় পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে আল-আকসা মসজিদ। তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। সতর্কতা জানিয়ে কাতার বলছে, এই উস্কানি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল প্রায় 300 আরোহী। সোমবার 282 যাত্রী ও 12 ক্রু নিয়ে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের 1213 ফ্লাইট। গন্তব্য ছিল আটলান্টা। উড্ডয়নের আগ মুহূর্তে হঠাৎ আগুন ধরে যায় এয়ারবাসের A330 মডেলের বিমানটির একটি ইঞ্জিনে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। নিরাপদে বের করে আনা সম্ভব হয় সব আরোহীকে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি বেশ কয়েকটি বড় ধরনের বিমান দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন এয়ারলাইন্সের বিমান। গত জানুয়ারিতে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত হয় 67 জন। ইউক্রেনের ওডেসায় ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার বন্দরনগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায় রুশ বাহিনী। বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি বিভিন্ন ড্রোন ছোড়া হয়। এতে বেশ কিছু ভবনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক তোড়জোড় চালায় কিয়েভ প্রশাসন। দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই উদ্যোগ নেন রাশিয়া ইউক্রেন সহিংসতা বন্ধের। মাঝে হামলার পরিধি কিছুটা কমায় রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থানে অভিযানের পরিধি বাড়িয়েছে মস্কো। গোপন তথ্য ফাঁস করার পরও প্রতিরক্ষা মন্ত্রীকে সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিগন্যাল গ্রুপ চ্যাটে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার তথ্য শেয়ারের পুনরাবৃত্তির পরও প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হেগসেথ যথেষ্ট ভালো কাজ করছেন। গেল 15 মার্চ হুতিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী যে হামলা শুরু করেছিল তার তথ্য আগেই সিগন্যাল চ্যাটে ফাঁস করেন হেগসেথ। এরপর ব্যক্তিগত গ্রুপ চ্যাটে আবারও ওই তথ্য ফাঁস করেন তিনি। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। তবে কি আত্মহত্যার নাটক সাজিয়ে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন অ্যাডলফ হিটলার? জার্মান স্বৈরশাসকের মৃত্যু নিয়ে প্রচলিত নানা ষড়যন্ত্র তত্ত্বকে নতুন করে উস্কে দিলেন সিআইএর এক সাবেক এজেন্ট। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও হিটলারের জীবিত থাকার প্রমাণ জোরালো হচ্ছে ক্রমেই। বব বেয়ার নামের ওই এজেন্টের বিশ্বাস, সে সময় আর্জেন্টিনায় পালিয়ে যাওয়া নাৎসি সদস্যদের সব গোপন নথি প্রকাশ করলেই বেরিয়ে আসবে চাঞ্চল্যকর বহু তথ্য। 1945 সালের 30 এপ্রিল পতন নিশ্চিত জেনে বার্লিনের এক সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার। আংশিক পুড়ে যাওয়া মরদেহ সমাহিত করা হয় খুব গোপনে। পরে আবার তা উত্তোলন করে পরীক্ষা নিরীক্ষার পর এই স্বৈরশাসকের মৃত্যু নিশ্চিত করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষ। তবে সত্যি কি সেদিন আত্মহত্যা করেছিলেন আলোচিত জার্মান স্বৈরশাসক? এত বছর পরও নানা ষড়যন্ত্র তত্ত্বের কারণে স্পষ্ট হয়নি হিটলারের মৃত্যু রহস্য। সবচেয়ে বেশি প্রচলিত যে গুঞ্জন তা হচ্ছে সে সময় আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন তিনি। বিভিন্ন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা সংস্থা সিআইএর এক নথিতে দেখা যায়, মৃত্যুর পরও অন্তত 10 বছর হিটলারের খোঁজে দক্ষিণ আমেরিকায় গোপন অভিযান চালিয়েছিল গোয়েন্দারা। অর্থাৎ তার মৃত্যু নিয়ে সংশয় ছিল খোদ যুক্তরাষ্ট্রেরও। এছাড়া বিভিন্ন সময় হিটলারের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরও অনেকেই। আত্মহত্যা নাটক সাজিয়ে হিটলারের পালিয়ে যাওয়ার গুঞ্জন আরও একবার নতুন করে উস্কে দিলেন সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ার। তার দাবি, হিটলারের পালিয়ে যাওয়ার পক্ষে জোরালো তথ্য প্রমাণ রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মৃত্যুর খবর ছড়িয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিয়ে ঘনিষ্ঠ অনুসারীদের সাথে নাৎসি সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন হিটলার। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 5000-এর বেশি নাৎসি সদস্য আশ্রয় নিয়েছিল আর্জেন্টিনায়। সম্প্রতি দেশটিতে আশ্রয় নেওয়া হিটলারের সমর্থকদের সব গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার। বব বেয়ারের দাবি, নথিগুলো প্রকাশ পেলে মিলবে অনেক চাঞ্চল্যকর তথ্য। এমনকি নতুন করে লিখতে হতে পারে হিটলারের মৃত্যুর ইতিহাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হাতি এবং ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে ভারতের জয়পুরে স্বাগত জানানো হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার পরিবারের সাথে ভারত সফরে রয়েছেন। মঙ্গলবার সকালে জয়পুরের আমের দুর্গ পরিদর্শন করেন ভ্যান্স। এ সময় দুর্গে ভ্যান্স, তার স্ত্রী উষা এবং তাদের 3 সন্তানকে রাজস্থানী কায়দায় অভ্যর্থনা জানানো হয়। তাদের স্বাগত জানায় চন্দ এবং পুষ্পা নামের 2টি হাতি। সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ঘুরে দেখেন দুর্গের বিশাল অংশ। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফর। ভারতের গুজরাটে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট অনিকেত মহাজন নিহত হয়েছেন। মঙ্গলবার একটি প্রাইভেট এভিয়েশন প্রতিষ্ঠানের মালিকানাধীন বিমানটি গুজরাটের আমরেলিতে বিধ্বস্ত হয়। স্থানীয়রা জানান, বিমান বিধ্বস্তের জেরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় বেশ আতঙ্ক ছড়ায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গুজরাটে গত মাসেও দুর্ঘটনার কবলে পড়েছিল আরও একটি প্রশিক্ষণ বিমান। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান পরিচালনার অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন কার্ডিনাল কেভিন ফারেল। 2019 সালে এই দায়িত্ব পান তিনি। পোপ ফ্রান্সিস নিজেই এই ভূমিকার জন্য কার্ডিনাল ফারেলকে মনোনীত করেছিলেন। নিয়ম অনুযায়ী নতুন পোপ দায়িত্ব নেওয়া পর্যন্ত ভ্যাটিকান পরিচালনা করবেন কেভিন ফারেল। 77 বছর বয়সী ফারেল জীবনের 30 বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করেছেন। 2016 সালে তাকে ভ্যাটিকানে আনেন পোপ ফ্রান্সিস। পোপের মৃত্যুর খবরও আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানান এই আইরিশ আমেরিকান কার্ডিনাল। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।